আপু আর অভ্র ভাইয়ার বিয়ে হয়ে গেছে। তো তোমার কি মনে হয় এখনো বসে আছে? বাসর ঘরে ঢুকেও গেছে তক্ষণে। বোঝো না, গ্রামে সন্ধ্যার সময় মধ্যরাত, ভাইরা তো বেচারা আরেকটু হলেই কেটে দিত। যতবারই সে কবুল বলতে যায় কিছু না কিছু প্রবলেম শুরু হয়ে যায়। প্রথমবার যখন কবুল বলতে গেল তখন তো রহিমা খালা চেঁচামেচি করে আমাকে অলমোস্ট রেপিস্ট বানিয়ে দিয়েছে। আর সেকেন্ড টাইমে তুমি তো কথাটা বলেই ভুবন কাঁপিয়ে হাসতে লাগলেন উনি, কিন্তু আমার মুখে হাসি নেই। চোখ ভার হয়ে আসছে আমার। অশ্রুদেবী এই এলো বলে আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমায় আমায় এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি বন্ধ করে চোখের ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আই অ্যাম সরি, আমার জন্যই এত কিছু। উনি মুচকি হেসে আবারও নিজের সাথে জড়িয়ে নিলেন আমায়। একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, তুমি না, আই এম সরি রোদ পাখি। এতটা রিয়াক্ট করা উচিত হয়নি আমার। মাথায় কতটা ব্যথা পেয়ে গেছো দেখলে? ইস, কতটা ফুলে গেছে। আচ্ছা, তুমি রহিমা খালাকে একজাক্টলি কি বলেছিলে শুনি, যার জন্য উনি এত কিছু ভেবে নিলেন? ওনার কথায় লজ্জা পেয়ে গেলাম আমি। এখন কি বলবো? রহিমা খালাকে যা বলেছি তা কি আর ওনাকে বলা যাবে নাকি? আমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলেন, কি হলো, বললে না তো কি বলেছিলে? কিছু না, চলুন নিচে যাব, অন্ধকার হয়ে গেছে তো। কথাটা বলে উঠতে গেলেই আমার বাম হাতটা ধরে এক টানে আবারও বসিয়ে দিলেন ওনার পাশে। কোমরটা শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো, হোক রাত, তাতে কি? নিচে যে যার মতো কাজ করছে, তোমার সেখানে কোনো কাজ নেই। সো আমার পাশেই বসে থাকো। আজ সারা রাত তোমায় নিয়ে চন্দ্রবিলাস করব। দেখো কত বড় চাঁদ উঠেছে আকাশে। পাগল নাকি? কেউ চলে এলে কি বিশ্রী অবস্থা হবে ভেবেছেন একবারও? গ্রামে ছেলে মেয়ে একসাথে বসাটাও খারাপ নজরে দেখা হয়, তার উপর এখন তো রাত। দেখি, ছাড়ুন তো। রাত তো কি হয়েছে, তুমি কি অন্য কোনো ছেলের সাথে বসে আছো? এই গ্রামে সবাই অলরেডি জেনে গেছে যে তুমি আমার অনরিস বউ। যে কাহিনী করে বিয়েটা হলো, ও মাই গড! এত কাহিনীর পর আমার মনে হয় শুধু এই গ্রাম না, আশেপাশে 10-12টা গ্রামের মানুষও জেনে গেছে আমাদের বিয়ের ব্যাপারটা। সো আমাদের এইভাবে বসে থাকতে দেখলে কেউ কিচ্ছু ভাববে না। নো টেনশন। তাছাড়া রাতের বেলা গ্রামের কেউ ছাদে আসে না। গ্রামের মানুষের ছাদ ভীতি আছে, বুঝলে? ওদের ধারণা ছাদ মানেই ভূতের বাসা। আর কেউ শখ করে ভূতের হাতে মরতে আসবে না নিশ্চয়ই। আর তবু যদি ভুল করে চলে আসে তাতেও সফল হতে পারবে না। রাতুল আর সাকিবকে বলে দিয়েছি, আজ রাতে যদি কেউ ছাদে ওঠে তাহলে ওদের হাত পা দুটো ভেঙে নদীতে ফেলে দিতে। সো ওরাই হ্যান্ডেল করে ফেলবে সব। আচ্ছা, তা না হয় হলো। কেউ ছাদে না এলেও তো আমাদের নিচে যেতে হবে নাকি? আমি সারাদিন কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে তো। তোমার কি মনে হয় আমি আত্মবোকা? ওই দোলনার দিকে তাকাও, খাবার টাবার সব এনেছি রোদ পাখি। আমি থাকতে বউ আমার না খেয়ে থাকবে, এটা কি হতে পারে? ওনার মুখে বউ কথাটা শুনেই কেঁপে উঠলাম আমি। সত্যি আমি ওনার বউ? কয়েক ঘন্টার ব্যবধানে কারো জীবনের সাথে কত সহজেই মিশে গেছি। এখন আমি অন্যের অধিকার। কপালে ঠান্ডা কিছু ছোঁয়ায় ঘোর কাটলো আমার। শুভ্র রুমালে বরফ পেঁচিয়ে বরফ লাগাচ্ছে আমার কপালে। কিন্তু এত তাড়াতাড়ি বরফ কোথা থেকে পেলেন উনি? ভুরু কুঁচকে যখনই কথাটা জিজ্ঞেস করতে যাব তখনই দেখি ওনার পাশে একটা আইস বক্স, তাতে দুটো আইসক্রিম এবং দুটো কোকো আছে। বাহ, উনি তো দেখি পুরো ব্যবস্থা করেই এসেছে। করবেনই তো, দেখতে হবে না বরটা কার। কথাটা ভেবে নিজের মনে একটু হেসেই মনোযোগী হলাম ওনার কথায়। উনি খাবারের প্লেটটা আমার হাতে তুলে দিয়ে বলে উঠলেন, খাইয়ে দাও। হুহ, হাতে কি ব্যথা! আমার প্রচুর হাতে ব্যথা, বুঝলে রোদ পাখি? ভাত মুখে তুলতে পারবে বলে মনে হয় না। আমি
অবাক চোখে ওনাকে দেখছি। লেম এক্সকিউজ, হাত দিয়ে দুনিয়ার কাজ করছেন উনি, আর খাবার সময় হাতে ব্যথা। অদ্ভুত। আমি খাবারের ঢাকনাটা খুলে আবারও অবাক হলাম। সব গ্রাম্য খাবার, কচুর শাকের চচ্চড়ি, ছোট মাছ। কৌতূহলী কণ্ঠে বলে উঠলাম, এসব কোথায় পেলেন? বিয়ে বাড়িতে তো এসব রান্না হয় না। তাহলে? জোগাড় করেছি। বিয়েবাড়ির এসব ভারী খাবারে আমি একদম বিরক্ত হয়ে গেছি, আর আমি এটাও জানি মিসেস আব্রাসুবরও এসবে বিরক্ত। আমি হাসলাম। সত্যি বিরক্ত হয়ে পড়েছিলাম এসব পোলাও মাংস হাবিজাবি খেয়ে। আমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলেন, একটু কষ্ট হয়েছে, বাট তিনজনের জন্য ম্যানেজ হয়ে গেছে। 3 জন? আমরা তো 2 জন। তাহলে 3 জন বললেন কেন? আরেকজন হলো সাহেল। খুব অদ্ভুতভাবে সাহেল আর আমার পছন্দ এক। আমি কোনো কিছু এক দেখায় বলে দিতে পারবো কোনটা ওর পছন্দ হবে আর কোনটা হবে না, কারণ আমার যা পছন্দ ওরও তাই পছন্দ। তুমি খেয়াল করে দেখো, আমরা প্রায় সব অকেশনেই সেম ড্রেস পরি। আজও কিন্তু পরেছিলাম, কিনতে গেলেও একই রকমের কিনি। আর মাঝে মাঝে কি মনে হয় জানো, ও তোমাকেও পছন্দ করে। তোমার মনে হয় না? আরে ধুর, উনি আমায় কেন পছন্দ করতে যাবেন? সাহেল ভাইয়ার সাথে চিত্রার বিয়েটা হয়ে গেলে দারুণ হবে। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আপনারাও। দারুণ হবে না? উনি হাসলেন। আমার হাত থেকে প্লেটটা নিয়ে আমার মুখে খাবার তুলে দিতে দিতে বলে উঠলেন, দারুণ হবে, বাট চিত্রাকে তো ওর পছন্দ না, ও ওকে বিয়ে করবে না। কেন কেন? আমার বেস্টুর মধ্যে খারাপটা কি? ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে। সব ছেলের উচিত ওর পেছনে লাইন মারা। আর সাহেল ভাইয়া এভাবে রিজেক্ট করে দেবেন? ইম্পসিবল। আমার কথায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে শুভ্র। আমি ভুরু কুচকে তাকিয়ে আছি। এমন কি বললাম যে একদম হেসে মরে যেতে হবে? উনি কোনো রকম হাসি কন্ট্রোল করে বলে উঠলেন, ছেলেরা কি শুধু সৌন্দর্যই দেখে নাকি? তাছাড়া সোহেল অন্যান্য ছেলেদের মতো না, একটু ডিফারেন্ট। অ্যান্ড মেন পয়েন্ট ইজ হি ডোন্ট লাইক চিত্রা। কেন লাইক করে না? অদ্ভুত। আচ্ছা, আপনাদের দুজনের চয়েস তো সেম, তাই না? তাহলে আপনিও কি চিত্রাকে লাইক করেন না? না তো। কেন? উনি হাসলেন। ফু দিয়ে আমার কপালে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলে উঠলেন, কারণ আমার বউ আছে, আর আমি আমার বউকেই পছন্দ করি। অন্য কাউকে দেখার সময় কোথায়? তাই বলে পছন্দই করবেন না? আরে বাবা, সেই পছন্দের কথা বলেছি নাকি? এই পছন্দ সেই পছন্দ নয় রে বোকা। অ্যাজ এ পার্সন আমি ওকে পছন্দ করি, বাট নট এ স্পেশাল ওয়ান। আর অপছন্দই বা কেন করবো বলো তো? ও আচ্ছা, আপনি কি জানেন আপনার চয়েস খুবই বাজে? আমার কথায় ভুরু কুচকে তাকালেন। প্লেটটা হাত থেকে রেখে আমার হাতে মেডিসিন ধরিয়ে দিতে দিতে বললেন, কেন? কেন আবার? চিত্রা তো বেশ সুন্দরী, কিন্তু আপনি তার প্রেমে পড়লেনই না। চিত্রার কথা ছেড়েই দিলাম, শ্রেয়াকেই ধরুন না, আপনি ওর নামটাই ভুলে গেলেন, যেখানে শ্রেয়ার জন্য সবাই পাগল। আমার কথায় হাসলেন উনি। নিজের মুখে খাবার পুড়ে নিতে নিতে বললেন, রোদ পাখি, ভালোবাসাটা একটা ভয়ঙ্কর নেশা, বুঝলে? তুমি কাকে কখন কিভাবে ভালোবেসে ফেলবে তা তো তোমার হাতে নেই। ভালোবাসাটা জাস্ট হয়ে যায়, আর যখন এই ভালোবাসা নামক নেশাটা রক্তে রক্তে ঘুরে, তখন পৃথিবীর সব সৌন্দর্যের পাশে ভালোবাসার মানুষটির প্রতিচ্ছবি ভেসে ওঠে বারবার। আর আমি জানি আমার চয়েসটা কতটা মারাত্মক, তাই তো এত ভয় থাকি আমার মায়ার জালটা আবার কেউ চুরি করে না নিয়ে যায়। একবার চুরি হলেও আমি তো শেষ, একেবারে নিঃস্ব। আমি স্তব্ধ হয়ে ওনার কথাগুলো গিলে চলেছি। কি সুন্দর গুছিয়ে কথা বলেন উনি। খাওয়া শেষ করে হাত ধুয়ে হাতটা আমার আঁচলে মুছেই একটা আইসক্রিম ধরিয়ে দিলেন আমার হাতে। নিজের জন্য একটা নিয়েই আমার কোলে মাথা রেখে শটান শুয়ে পড়লেন উনি। আবার কি ভেবে চট করে উঠেই বলে উঠলেন, তুমি সব রোদ পাখি, তোমার তো মাথা ব্যথা করছে, ইউনিট স্লিপ। নিচে এত এত মানুষের মধ্যে তোমার ঘুম হবে না, তাই এখানেই ঘুমাও, আমি তো আছি।
কথাটা বলে 1 মিনিটও দেরি না করে একরকম জোর জবরদস্তি করেই আমাকে ওনার কোলে মাথা রাখতে বাধ্য করলেন। ওনার এত কাছে এভাবে কখনো ভাবিনি নিজেকে। বড্ড অস্বস্তি হচ্ছিল মনে, কিন্তু মাথায় ওনার হাতের স্পর্শ আর ওনার ননস্টপ কথা বলায় অস্বস্তিটা যেন দৌড়ে পালালো। সাথে সাথেই ঘুমেরা ধরা দিল চোখে, শান্তির ঘুম। ঘুমটা হঠাৎই ছুটে গেল আমার। হঠাৎ ঘুম ভাঙায় নিজেকে ঠিক আবিষ্কার করতে পারছিলাম না ঠিক কোথায় আছি আমি। মুখের উপর কাপড় জাতীয় কিছু ফিল হওয়ায় হাত দিয়ে সরিয়ে আনলাম জিনিসটা। রুমাল। রুমালটির দিকে ভুরু কুঁচকে তাকাতেই কোথা থেকে কেউ একজন বলে উঠল, গুড মর্নিং রোদ পাখি। কথাটা শুনে চোখ তুলে উপরের দিকে তাকাতে শুভ্র ভাইয়ার মুখ ভেসে উঠল, মুখে ক্লান্তি মাখা হাসি। ওনার মুখ দেখেই কাল রাতের কথা মনে পড়ে গেল আমার। উনি ঠিক রাতের মতোই বসে আছেন। ইস, উনি সারা রাতি জেগেছিলেন নাকি? চারদিকে ভোরের আমেজ শুরু হয়েছে মাত্রই। একেই হয়তো বলে কাক ডাকা ভোর, কিন্তু চারপাশে কাকের ডাক শোনা যাচ্ছে না মোটে। চারপাশে তো পাখির কিচিরমিচিরের শব্দ। এই রকম একটা ভোরের কথাই হয়তো উপন্যাসিকরা লিখতেন তাদের উপন্যাস পটে। আমি মুগ্ধ চোখ জোড়া নিয়ে উঠে বসতেই উনি শুয়ে পড়লেন আমার কোলে। আমার আঁচলটা টেনে নিলেন ওনার মুখে। আঁচলে মুখ ঢেকেই বলে উঠলেন, ডোন্ট ডিস্টার্ব, পুরো 1 ঘন্টা ঘুমাবো আমি। আর এই আঁচল একদম সরাবে না, এই স্মেলটা আমার নেশা। আজ আবারও ঢাকার গন্তব্যে পাড়ি জমিয়েছি সবাই। শুভ্র ভাইয়ের মুখটা দেখার মতো হয়েছে। তার প্রধান কারণ হলো আমাদের বিয়ে। আমাদের বিয়েটার কথা যেন সবাই ভুলে গেছে। তাদের ধারণা এই অ্যাক্সিডেন্টালি বিয়ে হওয়াটা আমরা কেউই মেনে নিতে পারিনি। আর এই বিয়ে কোনো বিয়ের পর্যায়েই পড়েনি। পাত্রপাত্রের অসম্মতিতে বিয়ে ঠিক নয়, তাই আমাদের বিয়েটাও ঠিক নয়। ব্যাপারটায় আমার ভাবাবেগ না হলেও শুভ্র ভাইয়া চরম বিরক্ত। উনি বেশ কয়েকবার আমার কানে ফিসফিস করে বলেও দিয়েছেন, লুক রোদ পাখি, আর যদি বিয়েটা আমার তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে হতো, তাহলে বিয়ের 2 মিনিট পরই বাবা চড়থাপ্পড় দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিত। আর মা তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে নির্ঘাত স্টার জলসার মাদের মতো কসম দিয়ে বলতো, খোকা কথা দে, 1 বছরে নাতি নাতির মুখ দেখাবি, কথা দে। আর এখন আমি যখন রাজি আছি তখন দেখো দুনিয়ার সবাই বিয়েটা ভুলেই গেল। বাসর তো বহুত দূরের কথা। এটাই আমার কপাল, বুঝলে রোদ পাখি? ওনার কথায় বারবারই হুহা করে হেসে উঠেছি আমি। কি বাচ্চাদের মতো কথাবার্তা। ব্রেকফাস্ট করে ছাদে গিয়ে বসতেই মা এসে হাতে একটা পার্সেল ধরিয়ে দিল। আমি অবাক চোখে আম্মুর দিকে তাকাতেই ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন, তোর নামে এসেছে, দেখ তো কে পাঠালো। কথাটা বলে আবারও ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে গেলেন আম্মু। আম্মু যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই একটা দীর্ঘশ্বাস ফেলে পার্সেলটার দিকে তাকালাম। আমার জন্য পার্সেল? কে পাঠাবে? মনের মাঝে হাজারো প্রশ্ন নিয়ে চোখ দুটো কুঁচকে দূরে নীল আকাশটির দিকে তাকালাম। পার্সেলটা খুলে মনের কৌতূহলটা মেটাতে ইচ্ছে করছে না মোটেই। থাকুক না কিছু কৌতূহল। এই অচেনা প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করতে বেশ লাগছে। ছাদের পাশের আম গাছটায় লাল নীল রঙের একটি পাখি এসে বসেছে প্রায় আধ ঘন্টা হলো। কি অলস তার চাল চলন। আচ্ছা, এই ঢাকা নামক কাকের দেশে এই রূপসী পাখিটা এলো কিভাবে? তারও কি আমার মতো অস্থিমজ্জায় অলসতা ভর করেছে? তারও কি একজন শুভ্র আছে? পাগলাটে টাইপ শুভ্র। অসম্ভব সুন্দর এই পাখিটার নামটা জানতে ইচ্ছে করছে খুব। মা নিশ্চয়ই জানে নামটা, কিন্তু মাকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না মোটেই। থাকুক না নামটা অজানা। সব সৌন্দর্যই কি নাম দিয়ে বিচার করা জরুরি? থাকুক না কিছু নামহীন সৌন্দর্য, নামহীন অনুভূতি। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর পার্সেলের বাদামি রঙের আবরণটা খুলে
চোখ রাখলাম ভেতরের জিনিসটিতে, ডায়েরি। অসম্ভব রকম কৌতূহল নিয়ে ঝটপট হাতে নিলাম ডায়েরিটা। ডায়েরির উপরে আঠা দিয়ে লাগানো ক্যাম্পাস লাইব্রেরির টেবিলে মাথা রেখে ঘুমন্ত আমার ছবি। তার নিচে ছোট ছোট গোটা গোটা অক্ষরে লেখা ফর সানশাইন। সানশাইন শব্দটা দেখেই যে মানুষটার কথা প্রথম মনে হলো সে হলো সাহেল ভাইয়া। তাহলে কি সাহেল ভাইয়াই পাঠিয়েছে এই পার্সেল? এটাই কি ওনার বলা গিফট? অধীর আগ্রহ নিয়ে ডায়েরিটা খুললাম। তাতে গোটা গোটা অক্ষরে লেখা সানশাইন। সানশাইন নামটা শুধুই আমার জন্য। এই নামের অধিকার আর কাউকে দিও না প্লিজ। থাকুক কিছু আমার ঝুলিতে খুব গোপনে। ভার্সিটির প্রথম দিনটিতে ক্যান্টিনের ঠিক আমার সামনের চেয়ারটাতে বসা মেয়েটির বাচ্চাদের মতো ঘন ঘন পলক ফেলে ভয় ভয় দৃষ্টিতে আমার দিকে তাকানো, হঠাৎ করে রেগে ওঠা আর কি জেদ। বাচ্চা একটা মেয়ের এত উত্তাপ, এত সাহস। সেদিনই বুঝে গিয়েছিলাম আমার আর রক্ষে নেই, এবার তো মরণ নিশ্চিত। দ্বিতীয় দিনটিতে হলুদ জামা পরে গুটি গুটি পায়ে হাজারো অস্বস্তি নিয়ে দাঁড়ালো আমাদের সামনে। দ্বিধা ভরা কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া। বলো তো, এত সুন্দর করে সরি বললে কি রেগে থাকা যায়? তোমার বলা ওই সরি কথাটা বুকে গিয়ে লেগেছিল সেদিন। কি মিষ্টি সে স্বর। শুভ্ররও হয়তো সেম ফিলিংসটাই হয়েছিল, তাই তো বিনা বাক্যে ক্ষমা করে দিল তোমায়। যদিও এর পেছনে আরেকটা কারণও ছিল। সেদিন শুভ্র জানতো তুমি ওর ফুপির মেয়ে, সাথে জানতাম আমিও। সেদিন সেই মুহূর্তে দুটো মন কেঁপেছিল একই সাথে। আমার মনে ছিল ভালোবাসা, আর শুভ্রর মনে ছিল ভালোবাসা আর পাগলামো দুটোই। তোমাকে পাওয়ার পাগলামো। তুমি ওর সাথে নিজে থেকে কথা বলবে শুধুমাত্র এই কারণটার জন্য দিনের পর দিন নিকৃষ্ট ব্যবহার উপহার দিয়েছে তোমায়। তার উদ্দেশ্য একটাই, রেগে হোক, হেসে হোক বা প্রতিশোধ নেওয়ার আশায় হোক, তুমি তার সাথে কথা বলো। প্রতিটি দিন তুমি ক্লাস থেকে বের হতেই দুটো মানুষের দৃষ্টি তোমার উপর পড়তো সবার আগে। সেদিন লাইব্রেরিতে শুভ্র নিজের বেস্ট অ্যাসাইনমেন্টটাই দিয়ে দিয়েছিল তোমায়। ভাগ্যিস আমিও গিয়েছিলাম খাতা হাতে, দেখেছিলাম তোমার সাথে ওর অন্তরঙ্গ মুহূর্ত। জানতে পেরেছিলাম তোমার প্রতি শুভ্রর ফিলিংস, আর থমকে গিয়েছিল হৃদয়। তারপরও হাল ছাড়িনি আমি। ভেবেছিলাম বলবো তোমায়, কিন্তু দিন দিন বাড়ছিল তোমার প্রতি শুভ্রর পাগলামো। তুমি চিন্তাও করতে পারবে না কতটা পাগল সে তোমার জন্য। তোমার অগোচরেও যারা ভুলেও তোমার দিকে তাকিয়েছে তাদের অবস্থা কতটা বাজে করেছে তা শুধু আমিই জানি। তোমায় দেখে শীষ দিয়ে ওঠার অপরাধে ভার্সিটির এক জুনিয়রকে 10 দিন হসপিটালাইজড থাকতে হয়েছে। নিজের পরিচয় গোপন করে তোমার কাছে যাওয়ার ওর চেষ্টাও আমার চোখে পড়েছিল। তার সাথে পড়েছিল অনেক দীর্ঘশ্বাস। যেদিন রাতে তোমার সাথে ইনসিডেন্টটা হলো সেদিন পিলে চমকে গিয়েছিল আমার। শুভ্রর রিয়াকশন ছিল তার থেকেও ভয়ানক। সেদিন আরেক শুভ্রকে দেখেছিলাম আমি। কতটা ভয়ঙ্কর হতে পারে সে। তোমায় হসপিটালে অ্যাডমিট করার পর সারাটা রাত জানোয়ারের মতো মেরেছিল ওদের। চিৎকার করে কেঁদেছিল তোমাকে হারানোর ভয়ে। নিজের হাতের কি অবস্থা করেছিল দেখেছিলে নিশ্চয়ই। তোমার জানার বাইরেও সে শুধু তোমার জন্য কত ধরনের পাগলামো করে তা হয়তো শুধু আমিই জানি। তুমি কি জানো, রাত 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের বাসার জামরুল গাছটার পেছনে দাঁড়িয়ে থাকে শুভ্র। এক ঝাঁক মশার কামড় খায়। এর মধ্যে কফি হাতে তুমি ব্যালকনিতে আসো।
এত দূর থেকে রাতের অন্ধকারে তোমার ছায়াটা দেখেই বাড়ি ফিরে সে। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য তোমার বিরক্তি নিয়ে অপেক্ষাও একটা আগ্রহের বস্তু ওর। তাই তো কখনোই আধ ঘন্টার আগে রিকশা পাও না তুমি। কারণটা বুঝেছ নিশ্চয়ই। আমার আর শুভ্রর পছন্দগুলো সেম। ড্রেস কিনতে গেলে সেম ড্রেস, ডাবল না হলে অর্ডার দিয়ে হলেও বানিয়ে নিতাম আমরা। কিন্তু ভাগ্য দেখো, লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটাই তো ডাবল পেলাম না, তোমাকে পাওয়া হলো না। যদি লাইফের অর্ধেক হায়াত দিয়ে হলেও আল্লাহর কাছে আরও একটা তোমাকে অর্ডার করতে পারতাম, তবু করে নিতাম সানশাইন। কিন্তু এমন তো আর হওয়ার নয়, তাই না? কখন সবচেয়ে বেশি কষ্ট হয় জানো? যখন মনে হয় তোমাকে নিয়ে নিজের কল্পনায়ও ভাবার অধিকার নেই আমার। তোমার সবটাতেই তো শুধু শুভ্রর অধিকার। তখনই ক্ষতবিক্ষত হই আমি, মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হই। তবু সরে দাঁড়িয়েছি, কারণ আমি জানি শুভ্র তোমাকে না পেলে পাগল হয়ে যাবে, কিন্তু আমি হব না। যতবার তুমি সামনে আসো নিজেকে বলি তাকাবো না, দেখবো না তোমায়। কিন্তু চোখটা শুনলে তো, বেহায়া চোখ বারবার ঘুরে ফিরে সেদিকেই যায়। এই চিন্তা করো না, আমি কিন্তু খারাপ নেই, বরং ভালো আছি। বাচ্চাদের মতো ভাবি কি জানো, কোনো এক পরী আসবে আর তার ম্যাজিক দিয়ে তোমাকে ভুলিয়ে দেবে। আসবে তো সানশাইন, নিশ্চয়ই আসবে, তাই না? 1 সপ্তাহ পর ফাইনাল এক্সাম শেষ হচ্ছে, পাড়ি জমাবো অনেক দূরের দেশে। ভাবলাম যাওয়ার আগে ফিলিংসগুলো জানিয়ে দিই তোমায়, আপাতত বুকের ভারটা তো হালকা হবে। শুভ্রও পেয়েছিল স্কলারশিপ, কিছু না ভেবেই রিজেক্ট করলো। তোমায় ছাড়া নাকি থাকতে পারবে না সে, বড্ড হারানোর ভয় ওর। তোমার পছন্দ করে দেওয়া শাড়িটা বড্ড সুন্দর ছিল, আমি দেশে ফিরলে আমার বউয়ের শাড়িটা তুমিই পছন্দ করে দিও, দেবে তো? আর একটা কথা, প্লিজ দেখা হলে স্বাভাবিক থেকো, একদম আগের মতো, নয়তো লজ্জা পাবো বেশ। সাহেল। ডায়েরির এই পৃষ্ঠাটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। সাহেল ভাইয়া, কিছু কিছু সত্য না শোনাটাই যে মঙ্গল, তা আজ বুঝতে পারছি আমি। কেন জানলাম শুধু, কেন খুললাম পার্সেলটা? একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের কোণে গিয়ে দাঁড়ালাম। মনটা বারবার বলে উঠছে পরীটা যেন আসে, খুব শীঘ্রই আসে। মার ডাকে ঘোর ভাঙল আমার, তৈরি হওয়ার জন্য চেঁচাচ্ছে মা। আজ নাকি আপুকে আনতে যাব আমরা। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে গেলাম আমি। খাবার টেবিলে বসে আছি, সবাই খাবার নিয়ে ব্যস্ত। মামুদের কিছু গেস্টও আছে সাথে। পানিটা মুখে নিয়ে গিলতে যাব, ঠিক তখনই ধুমধাম করে নিচে নেমে এলেন শুভ্র ভাইয়া। ওনাকে দেখে গলায় পানি আটকে এলো আমার। এলোমেলো চুল, সাদা টি শার্ট, লাল 3/4 প্যান্ট পরে ব্যস্ত ভঙ্গিতে চেয়ারে বসেই বলে উঠলেন, মা তাড়াতাড়ি খেতে দাও, পড়া এখনো কমপ্লিট হয়নি আমার। আই হ্যাভ টু ফিনিশ মাই সিলেবাস। কথাটা বলেই নিচু হয়ে খেতে শুরু করলেন উনি। এদিক ওদিক একটুও তাকালেন না। ঢং। হঠাৎ করেই ওনার সেই দূর সম্পর্কের মামি বলে উঠলেন, দুলা ভাই, অভ্র বিয়ে হয়েই গেছে, এবার শুভ্রর বিয়েটাও তো দিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না দুলা ভাই, আমি মেয়ে ঠিক করে নিয়েছি, খুবই লক্ষ্মী একটা মেয়ে। শুভ্র বাবা, ওর সাথে একটু দেখা করবি? এনি টাইম দেখা করতে রাজি সে। মহিলার কথা শুনে গলায় খাবার আটকে গেল আমার। শুভ্র বিষম খেল, আমার দিকে আর চোখে তাকালো। মামু কিছু বলতে যাবে তার আগেই মহিলাটা আবারও বলে উঠলেন, দেখা না করলেও ফোনে আপাতত কথা বলে নে, লক্ষ্মী ছেলে। শুভ্র বিরক্ত মুখে বলল, আমি কেবল পড়াশোনা করছি মামি, সো আমার বিয়ে নিয়ে এত টেনশন করতে হবে না তোমায়।
আগে সেটেল হই, তারপর বউ আমার ঘরে আপনা আপনি চলে আসবে। আরে তোর আবার সেটেল কি রে? তোর তো সবই সেটেলই। আমি ফোন লাগিয়ে দিচ্ছি, খেতে খেতেই কথা বলে নে না। তোর অবশ্যই পছন্দ হবে। মেয়েটা তুই বলতে পাগল। মামির কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে উঠলেন শুভ্র। আমার পছন্দ সিস্টেমটা ওয়ান টাইমার, একবার ইউজ হলে আর কাজ করে না। আর তোমার ভাগ্য খারাপ, সেটা ইউজ হয়ে গেছে। এখন রানী এলিজাবেথকে এনে দিলেও কাজ হবে না। আমি তো আর কোনো পাগল ছাগলকে বিয়ে করবো না, সো লিভ ইট। আরে কথা তো বল, আমার মান রাখতে আপাতত একটু কথা বল না বাবা। কত বড় মুখ করে বললাম তোর সাথে কথা বলাবো, প্লিজ বাবা। শুভ্র এবার ভুরু কুঁচকে তাকালেন, ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠলেন। ওকে দাও, ইউ হ্যাভ জাস্ট 5 মিনিটস। মামি খুশি হয়ে ফোনটা ডায়াল করে ওনার হাতে ধরিয়ে দিলেন। রাগে শরীর জ্বলে যাচ্ছিল আমার। শুভ্র খুব স্বাভাবিকভাবে ফোনটা নিয়ে টেবিলে রেখে লাউডে দিলেন। হয়তো উনি আমার মনের অভিপ্রায় বুঝতে পারছিলেন। কিছুক্ষণ পরই রিন রিনে কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, হ্যালো। হ্যালো, আই অ্যাম আবরাজ শুভ্র। আমার মামি বললো আপনি আমার সাথে কথা বলতে চান, বলুন। ও মাই গড, আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস ফিল করতেছি। মেয়েটির কথায় ভুরু কুঁচকে তাকালাম। ফাজিল মেয়ে, এত নার্ভাসনেস আসে কোথা থেকে তোর? কি বোঝাতে চাস তুই? উনি আমার দিকে তাকিয়েই মুচকি হাসলেন। তারপর প্লেটের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগী হয়ে বলে উঠলেন, এত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই মিস, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আই এম বিজি। আপনি কি অলওয়েজ গম্ভীর মুখে থাকেন, হাসেন না? হাসি তো, বউয়ের পাশে থাকলে অলওয়েজ হাসি মুখে থাকি। গম্ভীরতা সিস্টেমটা তখন আর কাজ করে না। বউ? বউ মানে? আপনি কি প্রাইমারিতে পড়েন? প্রাইমারির ছেলেমেয়েরাও বোঝে বউ মানে, আপনি বোঝেন না? ওনার কথায় সবাই মুখ চেপে হাসছেন, আর আমি লজ্জায় লাল রং ধারণ করছি। মেয়েটা আবারও বলে উঠল, ওকে লিভ ইট। আমরা কি কোথাও দেখা করতে পারি? না পারি না। কেন? আপনার সাথে দেখা করার কোনো কারণ নেই, তাই দেখা করতে পারি না। তাহলে ফোনে কথা বলছেন কেন? মামির সম্মান বাঁচাতে। আপনি না আসলেই অনেক কিউট। আচ্ছা বলুন তো, এমন কে আছে যাকে রিকোয়েস্ট করলে আপনি আমার সাথে দেখা করবেন? আমি তাকে পায়ে ধরে রিকোয়েস্ট করব। প্লিজ বলুন, প্লিজ। এমন কেউ নেই আপাতত, আমি কারো রিকোয়েস্ট শুনছিও না। একজন একটা শুনবো, বাট সে এই রিকোয়েস্টটা করবেও না, সব প্রশ্নই আসছে না। উনি কথাটা বলার সাথে সাথে সবাই আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে খাবার খেতে শুরু করলাম। কি অস্বস্তিকর পরিবেশ! এই মাইয়া মরে না কেন? অসভ্য! খুব দেখা করার শখ না তোকে? তো আমি কে সে একজন? মাই ওয়াইফ অ্যান্ড ইয়োর টাইম ইজ ফিনিশ। কথাটা বলেই ফোনটা ডিসকানেক্ট করে উঠে দাঁড়ালেন উনি। মামানের দিকে তাকিয়ে বলে উঠলেন, মা, আগামী 3 ঘন্টার মধ্যে আমার রুমে কেউ যেন না ঢোকে, আমি ঘুমোবো। মামানি ভুরু কুঁচকে রহস্যময়ী হাসি দিয়ে বললেন, কেউই ঢুকতে পারবে না। মামানির কথায় হেসে উঠলেন শুভ্র। আমার দিকে আর চোখে তাকিয়েই ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নিজের রুমে ঢুকে গেলেন। যেতে যেতে বলে উঠলেন, যার কথা বলছো সে এনি টাইম অ্যালাউড মা। ওনার মামি এখনো শখ খাওয়া চোখে তাকিয়ে আছেন, সাথে অন্যান্য গেস্টরাও। ওয়াইফ শব্দটা নিতে বড্ড কষ্ট হচ্ছে তাদের। আমি মাথা নিচু করে আর চোখে সবার দিকে তাকাচ্ছি। সবাই ঠোঁট চেপে হেসেই চলেছে, এমনকি মামুও। ছি, কি লজ্জা! এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।